সুপ্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং পরিবারের সকলে সুস্থ অবস্থায় আছো। আজকে মনোবিজ্ঞান বিষয়ের আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা এবং বিজ্ঞান হলে কেন মনোবিজ্ঞান বিজ্ঞান সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। এখন বিজ্ঞান হলে কি ধরনের বিজ্ঞান? বিজ্ঞানের অনেকগুলো প্রকারভেদ আছে। কি ধরনের বিজ্ঞান মনোবিজ্ঞান, আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের কি ধরনের সম্পর্ক আছে বা আদৌ সম্পর্ক আছে কিনা আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, প্রধানত আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। বিজ্ঞান কি সেটা আমরা বলেছিলাম যে প্রাকৃতিক কোনো ঘটনার সংঘটনের ক্ষেত্রে দুইটা চলের মধ্যে যে সম্পর্ক, সেটার যে গাণিতিক প্রকাশ, সেটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো আছে, মনোবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেও সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করা হয়, অনুসরণ করা হয় বা চর্চা করা হয়ে থাকে। এই কারণে আমরা দেখলাম যে মনোবিজ্ঞানও একটা বিজ্ঞান। কিন্তু বিজ্ঞান হলে মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান না বা অ্যাবসলিউট সায়েন্স বলা যাচ্ছে না মনোবিজ্ঞান, কারণ তার কিছু সীমাবদ্ধতা আছে। মনোবিজ্ঞান শুধু পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করে না, পর্যবেক্ষণ পদ্ধতি এবং ক্ষেত্র বিশেষ প্রাচীন যে অন্তর্দর্শন পদ্ধতি সেটাও প্রয়োগ করে থাকে বা ব্যবহার করে থাকে। আর এই অন্তর্দর্শন পদ্ধতি বিজ্ঞান অ্যাকসেপ্ট করে না বা গ্রহণ করে না। এই কারণেই মনোবিজ্ঞানের বিজ্ঞান হিসাবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আজকে আমরা আলোচনার শুরুতেই যে মনোবিজ্ঞানকে বলা হয় জৈব সামাজিক বিজ্ঞান। জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে আমরা মনোবিজ্ঞানকে মূল্যায়ন করার চেষ্টা করি। জৈব সামাজিক অর্থাৎ জীববিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান, এই দুইটার একটা সমন্বিত যে বিষয় সেটা হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান। এখন জীববিজ্ঞান সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক বা মনোবিজ্ঞান, জীববিজ্ঞান আমরা জানি মানব আচরণের ক্ষেত্রে, মনোবিজ্ঞান প্রাণীর আচরণ সম্পর্কে গবেষণা করে। আর জীববিজ্ঞানও প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করে, কিন্তু জীববিজ্ঞান প্রাণীর আচরণের যান্ত্রিক প্রক্রিয়া ব্যাখ্যা করে থাকে। অর্থাৎ একটা আচরণ স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে থাকে। প্রাণীর প্রত্যেকটা আচরণ স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হয়ে থাকে, জীববিজ্ঞান সেই ব্যাখ্যা দিয়ে থাকে। জীববিজ্ঞান প্রাণীর আচরণের ব্যাখ্যা করার ক্ষেত্রে যে সমস্ত অর্গান আছে বা যন্ত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করে। যেমন তার পরিপাকতন্ত্র আছে, তার শ্বসনতন্ত্র আছে, তার যকৃৎ আছে, তার কিডনি আছে, সর্বোপরি স্নায়ুতন্ত্র। এবং এই স্নায়ুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অর্গান, এক কথায় যদি আমরা বলি, সেটা হচ্ছে যে সমস্ত জীবের সমস্ত সত্তার যে নিয়ন্ত্রক, সেটা হচ্ছে মস্তিষ্ক, ব্রেন। জীববিজ্ঞানে ব্রেন নিয়েও আলোচনা করে থাকে। অর্থাৎ তার আচরণের যে কার্যকারণ সম্পর্ক বা আচরণের যে উৎপত্তি, আচরণের যে উৎস, সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। আর সেগুলো আলোচনা করার জন্য মস্তিষ্ক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। মনোবিজ্ঞানও কিন্তু প্রাণীর আচরণ গবেষণার ক্ষেত্রে সেই আচরণের যে উৎস সেটা নিয়ে আলোচনা করে থাকে। এই জন্য মনোবিজ্ঞানও মানব মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র বা শ্বসনতন্ত্র বা রেচনতন্ত্র, এগুলোর যে ভূমিকা প্রাণীর আচরণ তৈরির জন্য, আচরণ সৃষ্টির জন্য,
মনোবিজ্ঞান সেই বিষয় নিয়েও আলোচনা করে থাকে। সেদিক থেকে মনোবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে। জৈবিক সত্তার ক্ষেত্রে প্রত্যেক প্রাণীর একটা জৈবিক সত্তা বা অস্তিত্ব আছে। যেমন আমরা জানি যে উদ্ভিদের যে সত্তা বা অস্তিত্ব বা উদ্ভিদ যে জীবন ধারণ করে থাকে সেটা হচ্ছে আলো থেকে সে খাদ্য গ্রহণ করে থাকে। প্রাণীরা নিজেরাই কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণী যারা, তার যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করে থাকে। মানুষ স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ দৈহিকভাবে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত তাকে কিন্তু তার চাহিদা, জৈবিক চাহিদা পূরণের জন্য বাইরের পরিবেশের সহযোগিতা নিতে হয়, সহায়তা নিতে হয়। অর্থাৎ বাইরের পরিবেশ থেকে একটা উপাদান সে গ্রহণ করে সে তার জৈবিক সত্তার যে চাহিদা সেটাকে পূরণ করে থাকে। অর্থাৎ জৈবিক সত্তার ক্ষেত্রে এই জীববিজ্ঞানের বা মনোবিজ্ঞানের যে একটা সম্পর্ক সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানুষ কিন্তু সরাসরি শুধু মানুষ স্বতঃস্ফূর্তভাবেও খাবার গ্রহণ করে থাকে তার চাহিদা অনুযায়ী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ পরিবেশ থেকে তার উপাদানগুলো গ্রহণ করে থাকে। তার চাহিদার সাথে তার পারিপার্শ্বিক যে সত্তা সেটাও কিন্তু এক্ষেত্রে প্রভাবিত করে থাকে। পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও তাকে প্রভাবিত করে। অর্থাৎ প্রাণীর সাথে, উদ্ভিদের সাথে মানুষের এই যে আচরণগত যে সম্পর্ক সেটাও কিন্তু এক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে সামাজিক সত্তা হিসাবে। আমরা দেখছি যে বন্য প্রাণী যেমন বনের পরিবেশে বাস করে, মানুষও তেমনি মানুষ সমাজে বাস করে। অর্থাৎ বন্য প্রাণীরা বনে বাস করে থাকে এবং সেক্ষেত্রে আমরা আদিম সমাজের মানুষের ক্ষেত্রেও লক্ষ্য করেছি যে আদিম সমাজের যারা মানুষ তারা কিন্তু শারীরিক শক্তিটাকে গুরুত্ব দিয়ে থাকে, বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর বন্য প্রাণীরা আমরা জানি যে তারা শারীরিক গুরুত্বটাই তাদের কাছে মুখ্য ভূমিকা পালন করে তাদের আচরণের ক্ষেত্রে, কারণ তারা উন্নত মস্তিষ্কের না, মানুষ হচ্ছে উন্নত বুদ্ধির অধিকারী। এই কারণে মানুষ কিন্তু এখন বিবর্তনের ফলে, আধুনিক সমাজ ব্যবস্থার ফলে মানুষ কিন্তু এখন গণতন্ত্র বা বিভিন্ন সামাজিক পরিবেশ দ্বারা, সামাজিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে সে তার আচরণকে পরিচালিত করে। অর্থাৎ সামাজিক সত্তা হিসাবে এখানে মনোবিজ্ঞান কি ভূমিকা পালন করে থাকে। একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয়, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে শুধু কিন্তু রিফ্লেক্স নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিবর্তী ক্রিয়া বলা হয়, অর্থাৎ কান্নাটাই তার একমাত্র আচরণ হিসাবে প্রকাশিত হয় বা প্রতিফলিত হয়ে থাকে। যত সময় অতিবাহিত হয় ধীরে ধীরে সে বড় হয় এবং বড় হতে হতে শারীরিকভাবে যেমন তার বৃদ্ধি ঘটে, তার আচরণগত বিকাশও বৃদ্ধি ঘটে এবং সেই আচরণগত যে বিকাশ সেটা কিন্তু সে সমাজ থেকে শিক্ষার মাধ্যমে গ্রহণ করে থাকে। অর্থাৎ জীববিজ্ঞান মানুষের আচরণ নিয়ে, প্রাণীর আচরণ নিয়ে যেমন আলোচনা করে থাকে, আর মনোবিজ্ঞান সেই আচরণের উৎস এবং আচরণের কারণ, এর সাথে সাথে সেই আচরণ উৎস হিসাবে কিন্তু সামাজিক যে সত্তাগুলো আছে, সামাজিক যে উৎসগুলো আছে, সামাজিক যে পরিবেশ আছে, সামাজিক যে পরিস্থিতি আছে, সেগুলো কিভাবে আচরণকে প্রভাবিত করে মনোবিজ্ঞান সেটা নিয়েও আলোচনা করে থাকে। এবং এই পরিবেশের ভিন্নতার কারণে কিন্তু আমাদের একই উদ্দীপকের প্রেক্ষিতে আমরা ভিন্ন আচরণ করে থাকি। আবার বিভিন্ন পরিবেশ অনুযায়ী কিন্তু আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকি বা আচরণ করে থাকি। একটা শিশুকে তুমি যদি একাকীভাবে শাসন করো বা বকা দাও, তার প্রতিক্রিয়া হিসাবে সে কিন্তু সেটাকে সহজভাবে নেবে। প্রতিক্রিয়া হিসাবে তেমন
কোনো প্রতিক্রিয়া সে ব্যক্ত করবে না, কিন্তু তার বন্ধু মহলের মধ্যে তুমি যদি তাকে বকা দাও, তাকে রাগ করো, তাহলে সে কিন্তু কান্না করে দিবে। অর্থাৎ একই উদ্দীপকের প্রেক্ষিতে ওই শিশুর মধ্যে কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে, ভিন্ন আচরণ প্রতিফলিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এর কারণ হচ্ছে পরিবেশ, এর কারণ হচ্ছে পরিস্থিতি। একজন মানুষ কিন্তু পরিবেশের ভিন্নতার কারণে, অর্থাৎ একটা মৃত বাড়িতে গিয়ে কিন্তু সহজেই কিন্তু সে কান্না করে ফেলবে, কারণ ওই মৃত বাড়ির যে পরিবেশ, যে আবহাওয়া, সেই আবেগে সে আবেগ আপ্লুত হয়ে যাবে এবং সহজেই সে কিন্তু তার কান্না চলে আসবে। কিন্তু বন্ধু মহলে একই ধরনের আবেগ তার সামনে যদি উপস্থাপন করা যায়, একই ধরনের উদ্দীপক যদি তার সামনে উপস্থাপন করা যায়, তারপরেও কিন্তু তার কান্না আসবে না। কারণ সেখানে হয়তো একটা হাসির পরিবেশ আছে, সেই হাসির পরিবেশে তার এই কান্না যে আচরণটা, সেটা সহজেই প্রতিফলিত প্রকাশিত হবে না। অর্থাৎ পরিবেশের ভিন্নতার কারণে আমাদের আচরণও ভিন্ন হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জৈবিক এবং সামাজিক, অর্থাৎ জীববিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের যেমন সম্পর্ক রয়েছে, ঠিক একইভাবে কিন্তু মনোবিজ্ঞান কিন্তু সামাজিক সত্তা দ্বারাও প্রভাবিত হয়ে থাকে, সামাজিক রীতিনীতি দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। সেজন্য মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের অংশ বলা যায়, আবার সামাজিক বিজ্ঞানের অংশ বলা যায়। অর্থাৎ দুই বিজ্ঞানের যে বিষয়বস্তু, যে বৈশিষ্ট্য, সেগুলোকে ধারণ করে মনোবিজ্ঞান তার গবেষণা পরিচালনা করে থাকে। মনোবিজ্ঞান সম্পর্কে যে আলোচনা বা অধ্যয়ন, সেটা কিন্তু করা হয়ে থাকে এই জীববিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, এই দুই বিজ্ঞানের সমন্বয়। সেই জন্য এই আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের বিষয়বস্তু বা বৈশিষ্ট্যের সাথে তার সমন্বয় আছে, তার মিল আছে, তার সামঞ্জস্য আছে। ঠিক একইভাবে সামাজিক বিজ্ঞানের সত্তা হিসাবেও কিন্তু মনোবিজ্ঞান তার বিষয়বস্তু ব্যাখ্যা বা আলোচনার ক্ষেত্রে সেগুলো অনুসরণ করা। এই জন্য মনোবিজ্ঞানকে আমরা জৈব সামাজিক বিজ্ঞান বলি। এখন আমরা আসছি মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের কি সম্পর্ক। আমরা মনোবিজ্ঞানের মূল আলোচনার বিষয়ে আমরা জানি আচরণ এবং মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞান ও শারীরবিজ্ঞান, সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি। আচ্ছা, শারীরবিজ্ঞান, ফিজিওলজির মূল আলোচনার বিষয় কি? ফিজিওলজির মূল আলোচনার বিষয় হচ্ছে আচরণের উৎসগুলো আলোচনা করা। অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর শরীরের যে গঠন, শরীরের যে বিভিন্ন অঙ্গ, তাদের যে কার্যাবলী, তাদের গঠন এবং কার্যাবলী, সেটা হতে পারে বিভিন্ন অর্গান, হতে পারে অঙ্গ, যেমন আমাদের হাত বা আমাদের মানে শরীর, দেহ, এগুলোর যে গঠন, এগুলো নিয়েও ফিজিওলজি বা শারীরবিজ্ঞান আলোচনা করে থাকে। একইভাবে আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে, স্নায়ুতন্ত্র, আমাদের রেচনতন্ত্র, আমাদের শ্বাসতন্ত্র, আমাদের রক্ত সংবহন তন্ত্র, আমাদের শ্বসন যন্ত্র, আমাদের কিডনি, আমাদের হৃৎপিণ্ড, এগুলো নিয়েও, আমাদের অন্ত্র, এগুলো নিয়েও কিন্তু শারীরবিজ্ঞান আলোচনা করে থাকে। এখন মনোবিজ্ঞানের সাথে শারীরবিজ্ঞানের কি সম্পর্ক? মনোবিজ্ঞানের মূল আলোচনার বিষয় আচরণ, এবং সেই আচরণের একটা দৈহিক সত্তা আছে বা একটা জৈবিক সত্তা আছে, যেটা মনোবিজ্ঞান আলোচনা করে। একটা আচরণ কোত্থেকে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেটা যদি আমরা না জানি, তার উৎস যদি না জানি, তাহলে আচরণ সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হবে না। এবং সেই ধারণা পরিষ্কার করার জন্য আচরণের উৎস আমাদের জানতে হবে। আমি যে কথা বলছি, এই যে ক্লাস নিচ্ছি, সেই ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের এই কথা বলার যে উৎস, সেই উৎসটা আমার শরীরের অভ্যন্তর থেকে আসছে।
এবং সেখানে শরীরের কোন অঙ্গগুলো সক্রিয় আছে, কোন অঙ্গগুলোর ভূমিকা আছে, কাদের সক্রিয় ভূমিকার কারণে কিন্তু আমি কথা বলতে পারছি, সেই বিষয়টা কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার একইভাবে কিন্তু শারীরবিজ্ঞানও কিন্তু এটা আলোচনা করে থাকে। মানুষের শরীরের অঙ্গগুলোর গঠন এবং তাদের কার্যাবলী, তাদের গঠন এবং কার্যাবলী যদি ব্যাখ্যা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই আচরণের ব্যাখ্যা চলে আসে। এবং সেই থেকে আমরা বুঝতে পারি যে মনোবিজ্ঞানের সাথে শরীর বিজ্ঞানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং মনোবিজ্ঞানের একটা শাখাই আছে, এই দুইটার সমন্বিত শাখা, সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল সাইকোলজি, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান। উচ্চতর শ্রেণীতে এই বিষয়টা পড়ানো হয়ে থাকে। আমরা দ্বিতীয়তে আসছি, মনোবিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্রের মূল কাজ কি? চিকিৎসা শাস্ত্রের মূল কাজ হচ্ছে আমরা দৈহিকভাবে যে অসুস্থতা অনুভব করি, আমাদের জ্বর, মাথা ব্যথা, বমি বমি, শরীরের বিভিন্ন ধরনের অসুস্থতা আছে, শরীরের বিভিন্ন অঙ্গের যে অসুস্থতা আছে, মেডিকেল সায়েন্স বা চিকিৎসা শাস্ত্র সেগুলোকে শনাক্ত করে এবং ঔষধের মাধ্যমে সেগুলোর নিরাময় করার চেষ্টা করে। চিকিৎসা শাস্ত্রের মূল কাজ সেটা। আর মনোবিজ্ঞানের সাথে কেন এটার সম্পর্ক? কারণ আমাদের সব শারীরিক অসুস্থতাই কিন্তু শরীরের দুর্বলতা বা শরীরের অসুস্থতার কারণে যে হয় তা কিন্তু নয়। আমাদের কিছু অসুস্থতা আছে যেগুলো মানসিক কারণে সংঘটিত হয়ে থাকে। যেমন আমরা জানি যে অনেকের পরীক্ষা ভীতি আছে এবং সেই পরীক্ষা ভীতির কারণে কিন্তু পরীক্ষার আগে তাদের মধ্যে বমি বমি ভাব দেখা যায়, জ্বর আসে, পেট ব্যথা হয়ে থাকে এবং লুজ মোশন হয়ে থাকে। এবং গবেষণা করে দেখা গেছে যে এর কারণ হচ্ছে কিন্তু, অর্থাৎ এই যে শারীরিক অসুস্থতা, এর সাথে মনোবিজ্ঞান কিন্তু তার জ্ঞানীয় যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়া বা মানসিক যে প্রক্রিয়াটা আছে সেটা নিয়েও গবেষণা করে থাকে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে তার শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতার কারণেই কিন্তু এই শারীরিক এই লক্ষণগুলো প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ পরীক্ষা ভীতির যে কারণগুলো, সেই কারণ শুধু এই শারীরিক অসুস্থতা না, ওই ভয়ের কারণেই শারীরিক অসুস্থতা, শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা ভীতি নয়। অর্থাৎ পরীক্ষা সম্পর্কে যে একটা অজানা ভয়, যেটাকে আমরা বলছি যে জ্ঞানীয় প্রক্রিয়া, অর্থাৎ পরীক্ষা সম্পর্কে একটা অজানা আতঙ্ক থেকে, একটা অজানা ভয় থেকে একজন শিক্ষার্থী সে ভীতিগ্রস্ত হয় এবং ভীতিগ্রস্ত হওয়ার কারণে তার মধ্যে পেট ব্যথা আসতে পারে, তার জ্বর আসতে পারে, তার বমি বমি ভাব আসতে পারে। এবং সেক্ষেত্রে আমরা মানসিক তার যদি এই জ্ঞানীয় যে প্রক্রিয়াটা সেটা যদি তার সামনে উন্মোচন করা যায় এবং তাকে যদি সেই জ্ঞানে তাকে সহযোগিতা করা যায়, তাহলে সে সহজেই এই লক্ষণ থেকে বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যে মনোবিজ্ঞানের সাথে চিকিৎসা শাস্ত্রের একটা সম্পর্ক রয়েছে। আমরা পরবর্তীতে দেখছি মনোবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। মনোবিজ্ঞানের মূল কাজ হচ্ছে, মূল আলোচনা হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়া। আর সমাজ বিজ্ঞানের মূল কাজ সমাজের গঠন, সমাজের রীতিনীতি এবং সমাজের শৃঙ্খলা, এগুলো নিয়ে আলোচনা করা। সমাজের গঠন, সমাজের রীতিনীতি, সমাজের রীতিনীতি তো ব্যক্তি দ্বারাই পরিচালিত হয়, আর মনোবিজ্ঞান সেই ব্যক্তির আচরণ নিয়ে আলোচনা করে। এবং ব্যক্তির আচরণ কিন্তু জন্ম থেকেই সে গ্রহণ করে না, মানে জন্ম থেকেই সে শিখে আসে না। যে সমাজে সে বড় হয়, সেই সমাজের রীতিনীতি, সেই সমাজের শৃঙ্খলা এবং সেই সমাজের যে কৃষ্টি, সেগুলোকে ধারণ করে, সেগুলোকে অনুসরণ করেই কিন্তু তার ধীরে ধীরে সে সামাজিক মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মনোবিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এ বিষয়েও কিন্তু মনোবিজ্ঞানের একটা শাখা আছে, সেটা হচ্ছে সমাজ মনোবিজ্ঞান। সেখানে ব্যক্তির আচরণ কিভাবে সমাজ দ্বারা প্রভাবিত হচ্ছে,
ব্যক্তি কিভাবে কৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছে, ব্যক্তি কিভাবে সমাজের রীতি এবং শৃঙ্খলা দ্বারা বিকশিত হচ্ছে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়। এবং সেদিক থেকে মনোবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মনোবিজ্ঞান ও নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান, সাইকোলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। নৃবিজ্ঞান মূলত হচ্ছে আলোচনা করে মানুষের বিবর্তন, মানুষের ক্রমবিকাশ এবং মানুষের কৃষ্টি এবং গোষ্ঠীগত যে বিকাশ, গোষ্ঠীগত আচরণের যে বিকাশ, সেগুলো নিয়ে অ্যানথ্রোপোলজি আলোচনা করে থাকে বা নৃবিজ্ঞান আলোচনা করে। মনোবিজ্ঞানও কিন্তু তার আচরণের যে বিকাশ সেটা নিয়ে আলোচনা করে, অর্থাৎ আচরণের ক্রমবিকাশ। একটা শিশু আমরা বললাম যে ভূমিষ্ঠ হয় যখন, তখন সে শুধু প্রতিবর্তী ক্রিয়া নিয়ে জন্মগ্রহণ করে, এবং যখন সে পরিপক্ক হয় তখন কিন্তু তার অনেক আচরণের বিবর্তন ঘটে, বিকাশ ঘটে এবং পরিবর্তন ঘটে। এবং সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু আমাদের সেই আচরণের বিবর্তন বা আচরণের যে ক্রমবিকাশ সেগুলো জানতে হবে। আর সেগুলো জানার জন্য আমাদের এই নৃবিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকতে হবে বা নৃবিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই নৃবিজ্ঞানের ধারণা নিয়ে কিন্তু আমরা এই মনোবিজ্ঞানের যে ক্রমবিকাশ, মনোবিজ্ঞানের যে বিবর্তন, আচরণের যে বিবর্তন এবং মনোবিজ্ঞান বিষয়ের যে বিষয়বস্তুর যে ক্রম বিবর্তন, সেটাও কিন্তু নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের এই নৃবিজ্ঞানের যে ধারণা সেটা আমাদেরকে সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মনোবিজ্ঞানের সাথে এই নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আচ্ছা, এরপরে আমরা আসছি মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান, সাইকোলজি অ্যান্ড পেডাগজি। শিক্ষা বিজ্ঞানের কি কাজ? শিক্ষা বিজ্ঞানের কাজ হচ্ছে শিক্ষার সূচি তৈরি করা, শিক্ষার কৌশল তৈরি করা, পাঠদান কৌশল তৈরি করা এবং কিভাবে পাঠদানকে সহজ করা যায়, কিভাবে ইন্দ্রিয়গ্রাহ্য করা যায়, কিভাবে আকর্ষণীয় করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে শিক্ষা বিজ্ঞান। তাহলে এখানে মনোবিজ্ঞানের ভূমিকা কি? মনোবিজ্ঞান এখানে বয়স অনুযায়ী তার পাঠ্যসূচি নির্ধারণের জন্য সহযোগিতা করে থাকে। অর্থাৎ মনোবিজ্ঞান এখানে একটা 10 বছরের বাচ্চা সে কতটুকু পাঠ্যসূচি গ্রহণ করতে পারবে সেই বিষয়টা নির্ধারণ করে দেয় মনোবিজ্ঞান। অর্থাৎ 10 বছরে একটা বাচ্চার বয়স অনুযায়ী তার স্তর বিন্যাস করে দেয় মনোবিজ্ঞান, এবং তার যে বৌদ্ধিক ক্ষমতা, তার যে মানসিক সামর্থ্য, সে কতটুকু শিক্ষা, কোন ধরনের শিক্ষা, কোন মাত্রার শিক্ষা কতটুকু সে গ্রহণ করতে পারবে একটা 10 বছরের বাচ্চা, সেই বিষয়বস্তুগুলো নির্ধারণ করে দেয় মনোবিজ্ঞান। আর শিক্ষা বিজ্ঞান হচ্ছে শিক্ষাসূচি তৈরি করে, শিক্ষার কৌশল তৈরি করে, শিক্ষাদান পদ্ধতি তৈরি করে। সেজন্য মনোবিজ্ঞানের সাথে এই শিক্ষা বিজ্ঞানের একটা সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এক্ষেত্রে মনোবিজ্ঞানের একটা শাখাও রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি। আমরা নেক্সট আসছি মনোবিজ্ঞান ও দর্শন। আমরা জানি যে মনোবিজ্ঞান দর্শনের অন্তর্ভুক্ত ছিল। মনোবিজ্ঞানের যে সূত্রপাত, সেই বিষয়ের যে আবির্ভাব ঘটে সেটা দার্শনিকদের মাধ্যমে। অর্থাৎ দার্শনিকরাই প্রথম এই মনোবিজ্ঞান বা সাইকোলজি শব্দটার আবিষ্কার করেন এবং তার বিষয়বস্তু তারা নির্ধারণ করেন, ব্যাখ্যা করেন, আলোচনা করেন। পরবর্তীতে এটার অনেক পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে থাকে। সেই দর্শন বা দার্শনিকদের কাছ থেকে পরবর্তীতে মনোবিজ্ঞানীরা এর বিষয়বস্তু নিয়ে গবেষণা শুরু করেন এবং সেই বিষয়বস্তুকে পরিবর্তন করে বর্তমানে আধুনিক বিষয়বস্তু হিসাবে মনোবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করে। এবং মনোবিজ্ঞানের যে গবেষণার যে ফলাফল সেটাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু দর্শনের সহযোগিতা প্রয়োজন। সেই ক্ষেত্রে দর্শন এবং মনোবিজ্ঞান অত্যন্ত ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে পরস্পরের সঙ্গে জড়িত। মনোবিজ্ঞান ও গণিত পরিসংখ্যান, আমরা বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের ব্যাখ্যায় কিন্তু বলেছি মনোবিজ্ঞানের যে গবেষণাগুলো আছে সেই গবেষণাগুলোর ফলাফল বিশ্লেষণ করার জন্য আমাদেরকে গণিতের সাহায্য নিতে হয়, আমাদের পরিসংখ্যানের সাহায্য নিতে হয়।
ফলাফল বিশ্লেষণ, ফলাফল ব্যাখ্যা উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের এই গণিত এবং পরিসংখ্যানের সহযোগিতার প্রয়োজন হয়। এই কারণে মনোবিজ্ঞানের সাথে গণিত এবং পরিসংখ্যানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্ট্যাটিস্টিক্যাল সাইকোলজি মনোবিজ্ঞানের একটা শাখাও রয়েছে। আমরা সর্বশেষ যে সম্পর্ক আমরা দেখব সেটা হচ্ছে মনোবিজ্ঞান ও পদার্থবিজ্ঞান রসায়ন। পদার্থবিজ্ঞান এবং রসায়নের সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক? মনোবিজ্ঞানের একটা ধারণা আছে সাইকোফিজিক্স, মনোভৌতবিদ্যা। অর্থাৎ পদার্থবিজ্ঞান যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করে সেটার সাথে মানসিক প্রক্রিয়ার একটা সম্পর্ক রয়েছে। এই দুইটা সমন্বিতভাবে মনোবিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ আমাদের কিভাবে সংবেদন সৃষ্টি হয়, আমরা কিভাবে প্রত্যক্ষণ করি, উদ্দীপকের প্রেক্ষিতে এই সংবেদনটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা এই পদার্থবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্ভব হয়, যেটাকে বলা হয় মনোভৌতবিদ্যা। ঠিক একইভাবে একটা সংবেদন তৈরির জন্য আমাদের জৈব রাসায়নিক যে বিক্রিয়া সংঘটিত হয় আমাদের শরীরের অভ্যন্তরে, সেটা যদি আমরা পরিষ্কার না জানি, আমাদের যদি ধারণা না থাকে, তাহলে একটা আচরণের ব্যাখ্যা আমরা পরিষ্কার ধারণা অর্জন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই রসায়নের জ্ঞান আমাদেরকে রাখতে হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞান এবং পদার্থ এবং রসায়ন পরস্পরের মধ্যে সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেলাম যে মনোবিজ্ঞানের সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বা ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রতিটা বিষয়ের যে ধারণা, সেই ধারণাগুলো মনোবিজ্ঞান তার গবেষণায় প্রয়োগ করে থাকে। মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটাকে ব্যাখ্যা করার জন্য, সেটাকে আলোচনা করার জন্য, সেটা নিয়ে অধ্যয়ন করার জন্য বিজ্ঞানের ওই শাখাগুলোর ধারণাকে কাজে লাগিয়ে থাকে। সেই কারণে বিজ্ঞানের এই শাখাগুলোর সাথে মনোবিজ্ঞানের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ, এবং মনোবিজ্ঞান বিকাশের পিছনে বিজ্ঞানের এই শাখাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মনোবিজ্ঞান এই শাখাগুলোর সহায়তায় আধুনিক যুগে সম্প্রসারিত হচ্ছে। সকলকে আজকের মনোবিজ্ঞানের এই পাঠদান কার্যক্রম, অনলাইন পাঠদান কার্যক্রম, সকলেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।